আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাব বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ধরা। সেবার দেশময় রটে গেল যে 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাধা যাচ্ছে না। 2টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যাবে। শোনা গেল রেল কোম্পানির সঙ্গে নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখনো কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারোর পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতন। এই জনশ্রুতি পুরনো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়েরও সন্দেহের সীমা না যে একেবারে হয়তো তাদের পালা, তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতে কেমন একটা গা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায়, সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে, কাল করে আরেকটা লোককে হাতে নাতে ধরা পড়েছে। সে ছেলে ধরে ঝুড়িতে পড়ছিল। এমনই কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহ কম কত নিরীহ প্রতি অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছালো। এমনই যখন অবস্থা, তখন হঠাৎ দেশে একখানা ঘটনা ঘটে গেল, সেইটি বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করতেন এক বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু কিচ্ছু দেননি, দেবেনে কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন। বলেন, হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে ওঠে, সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমন করে দিন যায়। সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠোনে দাঁড়িয়ে বললে, শেষ বেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই। না, আদায় করে ছাড়বো আমি। খুড়ি রান্নাঘরে কাঁদেছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা, তোর বাবাকে ডেকে আনকে যা। হিরু বললে, আমার বাবা স্বর্গে আছেন, তিনি হাসতে পারবেন না, আমি গিয়ে তোদের বাবাকে ডেকে আনবো? তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বখরা ভাগ করে দেবে। তারপর মিনিট 2 ধরে উভয় পক্ষ যে ভাষা চলল তা বলা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজ এর একটা হেঁস্ত ন্যস্ত করে তবে ছাড়ব, এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘরে খুড়ি বললেন, ভানি তো ক্ষমতা চাপানি সাইগণকে যা। হিরু এসে হাজির হলো রায়পুরে, ঘর কয়েক গরিব মুসলমানের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাটে গাটে পেতল বাঁধানো। এই থেকে অনেকে ধারণা তাদের মতন লাঠি খেলোয়াড় এই অঞ্চলে আর মেলে না। তারা পারে না এমন কাজও নেই, শুধু পুলিশের ভয় শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় বিজ্ঞা, এই নাও 2টি টাকা আগাম, তোমার আমার ভাইয়ে কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা হাতে নিয়ে লতিফ মিজ্ঞা হেসে বলে, কি কাজ বাবু? হিরু বলল, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের মতো জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো নাকি? বড় মিজ্ঞা চোখ টিপে বলে, চুপ চুপ বাবু, থানায় দারোগা শুনতে পেলে রক্ষা রাখবে না।
ভিননগর গ্রামখানি যে এখন দুই ভয়ে দখল করে রেখেছি এ জানে তার। কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে আছি। হিরু আশ্চর্য বলে, কেউ চিনতে পারিনি? লাতিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাগ বাঁধা, গালে গাল পট্টি, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে লাঠি। লোকে ভাবলে ইঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হয়েছে। চিনবে কি? কোথায় পালালো তা ঠিকানা নেই। হিরু তার হাতখানা ধরে বলে ফেললে, বড় বিজ্ঞা, এই কাজটি একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায়। খুড়ি বেটি এমন শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাতে দেয় না। ওই পাগড়ি গালপাট্টা সিঁদুর মেখে লাঠি হাতে একেবারে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একেবারে ঝাড়বে, আর পর দেখে নেব কি হয়। আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিজ্ঞা রাজি হলো। লতিফ মামুর দুই ভাই সাজ পোশাক পরে আজ গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে। ঠিক হয়ে গেল, পেছনে থাকবে হিরু। একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাঁই দিয়াছেন জগদম্মা। মুখুজ্জে মশাই বসে আছেন জলযোগে। সামান্য ফলমূল, দুধ, বেতো ধাত। একাদশীতে অনাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতিফ মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে ছলাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ও বাবার লোক, কে কোথায় আছো? এসব ছেলে দাঁড়া ঢুকেছে। সম্মুখের ছোট মাঠটায় ঘর থেকে ছোট ছোট ছেলের দল রোজ ফিগ্গে খেলে আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলো ছুট দিল, ওরে ছেলে ধরেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললেন, আর দেখো কি মিজ্ঞা, পালাও, পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষা নেই, বলে নিজে মারল ছুট। লতিফ মিজ্ঞা শহরের কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তার কানে এসে পৌঁছাবে। চোখের পলকে বুঝলে অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে একটা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। উঠলে কি হবে? পথ অচেনা। আলো এসে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় যে পালালো ঠিকানা নেই। কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায় কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল এক ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই তেলে অমনি মাথায় ঢিল পড়ে, আবার সে ডুব মারে, আবার উঠে আবার মাথায় ঢিল পড়ে। লতিফ মিজ্ঞা জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় ছেলে ধরার নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আরও সন্দেহ বেড়ে যায়। তারা বললে, ওরে গালপাট্টা কেন? পাগড়ি কিসের? ওর মুখে এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একেবারে ঝুলছে, কপালে সিঁদুর জলে ধুয়ে মুখ ময় লেগেছে। এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন, তারা শোনেই বা কখন। ততক্ষণে উৎসাহী লোক জলে নেমে লতিফকে টেনে হিঁচড়ে তুলল। সে কাঁদতে কাঁদতে বললে, কে বলি জানাচ্ছে, সে লতিফ মিজ্ঞা, তার ভাই মামুদ মিজ্ঞা, তার ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম পথ দিয়ে। হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা একেবারে আরও উত্তেজিত হয়ে উঠল। সবাই সম্বরে বলতে লাগলো, তারা একটা ছেলে ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে এলো জল। তার মুখ দিয়ে কথা বেরোনোর শক্তি নেই।
গালপাট্টা পাগড়িতে সিঁদুরের রক্তে মাখামাখি। জিজ্ঞাসা করলাম, ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তারা বললে, তাকে জানে না। ছেলে কই? তাই বা কে জানে। তবে এমন করে মারছ কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দেবে, ফুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায় নাকি? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে, পাকে পুঁতে রাখলে কি ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকেরই কাছে সমাচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনা মুখ সে কথা ভাববারই সময় পায়নি। বললুম, ছাড়োকে। লোকে জিজ্ঞাসা করলো, মিজ্ঞা ব্যাপারটা সত্যি বলো তো। এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃতি করলে। মুখুজ্জে দম্পতির উপর কারও সহানুভূতি ছিল না, শোনা অনেকেরই করুণা হলো। বললুম, লতিফ মিজ্ঞা, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মুড়লে কান মুড়লে খোদার করে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজে কখনো। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা নিয়ে বাঁচো ঢের। লতিফ কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে হঠাৎ টানা যায় না। হঠাৎ তার মধ্যে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরে বললে, ঝি যতই চেঁচায়, বেরোগ্গে, কে কোথায় আছো? ভূত তোমাকে খেয়ে ফেললে। ভূত ততই মুখ চেপে ধরে, মা গো আমাকে বাঁচাও, আমি ভূত নেই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত হলো। আগের ঘটনা সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করে নিল সেই মামুদ মিজ্ঞা, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার এই পাকা লাঠিটাকে কেড়ে নিয়ে বললে, ছোট মিজ্ঞা, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, তাই সত্যিই আমাদের ওখানেই ঘটেছিল। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন।